আজ COP29 জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 1টা থেকে 3টার মধ্যে বক্তব্য রাখবেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সে বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বুধবার আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নের সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় সপ্তাহে 7 দিন কার্বন নিঃসরণ 6 দিনে নামিয়ে আনার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, কিভাবে দেশগুলো বিশ্ব উষ্ণায়ন বাড়াতে ভূমিকা রাখে সে ব্যাপারে সবার সজাগ থাকা উচিত। If you have, because there's a guarantee, you can attract loans, etc. Center for Climate Change and Development. Hi, I'm just. Youth means creativity, power, changing the world, and that's what Bangladesh is all about. Give them a challenge; they will pick it up. Give them any idea; they will pick it up. They will come up with the idea. Just create the environment, and so that they can fly on their own, and that's what they do. Imagine that. 27 years, divide the whole population into half and half. If you go from 0 to 50 years, huge, almost you conclude the whole population, because very few on the other side, because of the heaviness on the bottom side is so big. So that is the power of Bangladesh, how to use that power of young people to make that happen. বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সব সংস্কারের প্রয়োজন নেই। নির্বাচিত সরকার যারা আসবেন তারা কাজগুলো করবেন। সকালে ঠাকুরগাঁয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হবে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। ফখরুল আরও বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলার সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদের মেহেদিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 16 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওচএইচ এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। সবগুলো মামলার বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এই রিট পিটিশন দায়ের করেন। বিচারপতি ফারহান মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানা গেছে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানোর সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কয়েক দশক ধরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হলেও গত কয়েক বছরে ছোট দলগুলোর পক্ষ থেকে এই দাবি আরও জোরদার হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচির মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থার দাবি আবারও সামনে এসেছে। তবে বিএনপি সহ বেশ কিছু বড় দলের অবস্থান এর বিপক্ষে। আলোচনা থেকে পিছিয়ে নেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। আবু সাইদ অপুর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নির্বাচন পদ্ধতির পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয় সর্বমহলে। রাজনৈতিক দলের একটি বড় অংশ বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তে ভোটের আনুপাতিক হারে বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। আর এই ধারণাটি মূলত রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরনের ব্যবস্থার সার কথা হলো যে এই পদ্ধতিতে আসন বণ্টন হয়
প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, অর্থাৎ প্রদত্ত সকল ভোট একটি সুষ্ঠু নির্বাচনী ফলাফল গঠনে অবদান রাখে এবং কার্যকরভাবে কাউকে নির্বাচিত করতে ব্যবহৃত হয়। 1899 সালে বেলজিয়ামে সর্বপ্রথম সংখ্যানুপাতিক পদ্ধতিটি প্রবর্তিত হয়। বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় অর্ধেকেরও মতো রাষ্ট্রে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেলেও মোট ভোট পেয়েছিল 48.04% এবং বিএনপি মাত্র 30টি আসনে জয়লাভ করলেও মোট ভোট পেয়েছিল 30.20%। যদিও সেই নির্বাচনটি সংখ্যানুপাতিক ভোটের নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ পেত 147টি আসন এবং বিএনপি পেত 90টি আসন। তবে আমরা সর্বতভাবে চেষ্টা করছি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা বা আনুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, এই প্রসঙ্গটিও থাকছে সংস্কারের প্রস্তাবনায়। এই লোককে অনেকগুলো সংস্কার করতে হবে, অনেকগুলো পরিবর্তন আনতে হবে, এই সুপারিশগুলো আমরা করব। তো তার মধ্যে আপনি যে ইস্যুটার কথা বলছেন যে সংখ্যানুপাতিক হবে নাকি আমাদের বর্তমান যে পদ্ধতি আছে এটা অব্যাহত থাকবে, তো এই সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসেনি। আমরা মানুষের মতামত দিচ্ছি, রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার প্রক্রিয়ায় আছি, আমরা অন্যান্য অংশীজনের মতামত নিচ্ছি। তো তার প্রেক্ষিতে আমরা সব মতামত পর্যালোচনা করে আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি কাজে লাগিয়ে আমরা একটা সুপারিশ করার চেষ্টা করব। এছাড়াও দ্বিকক্ষ আইনসভা পরিচালনা করা বেশি ব্যয়বহুল, যেখানে অতিরিক্ত বেতন, কর্মী এবং অবকাঠামোর প্রয়োজন হয়, এবং অন্যটি হলো জটিলতা। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আইন প্রণয়নের প্রক্রিয়াকে ধীর করতে পারে বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। এই নিম্নকক্ষ যে কাজগুলো করে, উচ্চকক্ষ থাকলে ওটার উপর একটা নজরদারিত্ব থাকার সুযোগ সৃষ্টি হয়। দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ করার, একটা সংসদে একটা উচ্চকক্ষ স্থাপন করার এ ব্যাপারে অনেকের এর পক্ষে। তো আমরা তবুও আমরা সকল অংশীজনের মতামত নেওয়ার চেষ্টা করছি এবং তার প্রেক্ষিতে আমরা একটা সুপারিশ করব। যেহেতু পৃথিবীর প্রায় 100টি দেশ এই আনুপাতিক ভোটের নির্বাচন পদ্ধতি অনুসরণ করে সুফল পেয়েছে এবং পাচ্ছে, তাই এটিকে সর্বাধুনিক ও সবচেয়ে গ্রহণযোগ্য গণতন্ত্র বলছেন বদিউল আলম মজুমদার। এটাকে বলে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি পাথর ভাঙা কোটি টাকা মূল্যের মেশিনটি শুরু থেকেই নষ্ট। কোন কোম্পানির বা কোন দেশের তার কোনো লেভেল নেই মেশিনের সাথে। দুজন চিকিৎসক ও দুজন টেকনিশিয়ানকে বিদেশে প্রশিক্ষণ না করিয়ে সেই টাকাও উত্তোলন করা হয়েছে। মেশিনটি না থাকায় পেট কেটেই অপারেশন করতে হচ্ছে রোগীদের। প্রতিনিধি এইচ.এম. মোমেনের খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের 55 বছর বয়সী দরিদ্র কৃষক আব্দুল মমিন পেটের ব্যথা নিয়ে ভর্তি হন 500 শয্যা সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর দেখেন তার কিডনিতে পাথর রয়েছে। তখন আব্দুল মমিনের পেট কেটেই পাথর বের করেন চিকিৎসকরা। অথচ আব্দুল মমিনের মতো দরিদ্র মানুষদের জন্য 2022 সালে পেট না কেটে পাথর বের করার একটি মেশিন কোটি টাকা মূল্যে বিদেশ থেকে আমদানি করা হয়, কিন্তু মেশিনটি কোন কোম্পানির বা কোন দেশের তার কোনো প্রমাণ নেই মেশিনের সাথে। প্রকৌশলীরা মেশিনটি ওটি বিভাগে স্থাপন করার সময় দেখেন এটি নষ্ট। ESWL মেশিন অ্যাক্টিভ না থাকার কারণে আমরা এই সেবাটা যথাযথভাবে দিতে পারছি না। মূলত মেশিনটি দরপত্র মোতাবেক সরবরাহ করা হয়নি। এরপর থেকে মেশিনটি পড়ে আছে হাসপাতালের স্টোর রুমে। অপরদিকে মেশিনটি পরিচালনার জন্য দুজন চিকিৎসক ও দুজন টেকনিশিয়ানকে বিদেশ থেকে প্রশিক্ষণের কথা থাকলেও তা করানো হয়নি। অথচ তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয়ের টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে অনেক আগেই। তো এই মেশিনটা যদি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চালু থাকে, তাহলে এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন হবে না এবং পাথরের যে অপারেশন করতে হতো সেটা আর কাটা ছাড়াই শুধু ভেঙে দেওয়ার মাধ্যমে সফলভাবে সেই রোগীগুলো সুস্থতা লাভ করবে। দুর্নীতিবাজ প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। যে বা যারা এই নষ্ট একটি কিডনি থেকে পাথর বের করার যে নষ্ট একটি মেশিন দিয়েছে, আমাদের জনগণের সাথে যে খেলা করছে, তাদের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই তাদের এগ্রি করি না। যে দুর্নীতিবাজরা
আমাদের অসহায় মানুষদের সাথে এখনও বৈষম্য করছে, তাদের চিকিৎসা সেবা দিতে বৈষম্য করছে। যদি সরকারের ব্যবস্থা না নেয়, আমরা এই পিডি যারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন সরাসরি আন্দোলন নামতে বাধ্য হব। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানও তাদের পাওনা টাকা পেতে মরিয়া। 2 জন চিকিৎসককে বাইরে প্রশিক্ষণ করানোর জন্য এবং এখানকার যে মেশিন অপারেট করবে সে কর্মচারীদের দেশে প্রশিক্ষণ নেওয়ার অঙ্গীকার ছিল, সেটা করা হয়নি। দ্রুত বিষয়টি সমাধান হলে সুচিকিৎসা পাবে এই অঞ্চলের রোগীরা বলে জানালেন হাসপাতালের পরিচালক। আমরা পরীক্ষা করে দেখেছি যে এখানে মেশিনে যে কান্ট্রি অফ অরিজিনের কথা বলা হয়েছে, মেশিনের গায়ে সেরকম কোনো কিছু নাই। আমরা তদন্ত রিপোর্ট পাঠিয়েছি রিসেন্টলি, এর আগে সেটার এখনো উত্তর পাইনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বগুড়ায় হাত খরচের টাকা না পেয়ে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ায় রহস্য উদ্ঘাটন করেছে বগুড়া র্যাব 12 সদস্যরা। এই ঘটনায় র্যাব অভিযানে চালিয়ে নিহত সালমা খাতুনের ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান নামের এক মাদ্রাসার ছাত্রকে গ্রেপ্তার করা হয়। বগুড়া র্যাব 12 কমান্ডার এহতেশানুল হক খান জানান, 10 নভেম্বর মায়ের কাছে হাত খরচের টাকা চাইলে দিতে অপরাগত প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয়। পরে ডাকাতেরা ঘটনা সাজিয়ে বলে গ্রামবাসী ও পরিবারের সদস্যদের জানায়। র্যাব অনুসন্ধান করে জানতে পারে তার ছেলে এর সাথে জড়িত। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তারকৃত ছেলে মাকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব। সিজনে ঘোষিত ডাবল মিলিয়ন অফারে এবার ওয়ালটন রেফ্রিজারেটর কিনে 20 লাখ টাকা পেলেন মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ আলী। এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম। সোমবার জেলার গাংনী বাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকা চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম, প্রধান মার্কেটিং কর্মকর্তা গালিব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মনিরুল হক ও ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুবুল বাড়ি সহ স্থানীয়রা। মালদ্বীপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ জিতে এশিয়া কাপ বাছাইয়ের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। কোচ হ্যাভিয়ার ক্যাভেরা জানান, খেলোয়াড়রা উজ্জীবিত আছে আর মাঠে এর ছাপ রাখার কথা জানান অধিনায়ক তপু বর্মন। এদিকে বাংলাদেশের মাটিতে জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য মালদ্বীপের। কিংস এরিয়ার প্রথম প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হবে 2 দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এসএম আরিফের রিপোর্ট। ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে হার, 2 ম্যাচ সিরিজে ড্র হলেও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। এবার মালদ্বীপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ দিয়ে বছর শেষ করতে যাচ্ছে তপু বর্মনরা, যেখানে সাম্প্রতিক সমীকরণ পক্ষে থাকবে লাল সবুজদের। সবশেষ 5 ম্যাচে 3টিতে জয়। বিশ্বকাপ বাছাইয়েও এই মালদ্বীপের বিপক্ষে হারেনি বাংলাদেশ। আমাদের প্রস্তুতি ভালো। ফর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ছেলেরা উজ্জীবিত আছে। আমি চাই ছেলেরা সমর্থকদের জন্য খেলুক, দায়িত্ব নিয়ে খেলুক। ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরমেন্স করাই মূল লক্ষ্য। অধিনায়ক তপু বর্মনের চোখ এশিয়ান কাপের দিকে। 2টি ম্যাচ জিততে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে, তাতে বাছাই পর্বে কিছুটা সুবিধা নিতে পারবে বাংলাদেশ। সবাই এটাই ভাবতেছে যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং আমাদের এই 2টা ম্যাচ জিততে হবে, কারণ আমাদের টার্গেট হলো যে এফসি কোয়ালিফাই রাউন্ডে আমরা ভালো করতে চাই। তো ডেফিনেটলি এই 2টা ম্যাচ আমাদের জিততে হবে। 1 বছরের বেশি সময় পর মাঠে নামছে মালদ্বীপ। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে কিংস এরিনায় বাংলাদেশের বিপক্ষে খেলা শেষ ম্যাচটি তারা হেরেছিল 2-1 ব্যবধানে। সেই দুঃস্মৃতি ভুলিয়ে দিতে চান কোচ আলী সুজেন। ছেলেরা মানসিকভাবে শক্তিশালী। তারা এখানে এসেছে মালদ্বীপের ফুটবলের উন্নতির জন্য, নিজেদের মেলে ধরতে। ছেলেরা দীর্ঘদিন মাঠে নামতে পারেনি, এখন তাদের জন্য বড় সুযোগ এটা। র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে মালদ্বীপ। 163তম অবস্থানে রয়েছে দলটি। বাংলাদেশের অবস্থান 185। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।